হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যেটা করব আমাদের ফিজিক্স এ ইউনিট ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্সের আসলে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার, যেটা আসলে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা, ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো আর কি। সো প্রথম দিকে আমরা আসলে একদম থিওরি নিয়ে আলোচনা করবো, পরে লাস্টের দিকে আসলে আমরা দেখবো যে আসলে কোন কোন ম্যাথগুলো বা কোন কোন টাইপের ম্যাথগুলো আসলে আমাদের ভার্সিটি এই ইউনিটে আসে। নর্মালি বলা যায় যে যাদের ড্রিম ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, এগুলোতে আসলে আসে আর কি, ঠিক আছে। সো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। অ্যান্ড আমরা জানো যে ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, ওইখানে আমাদের বিভিন্ন ধরনের শর্টকাটস জানতে হয়, তো ওই শর্টকাটসগুলো জানা ট্রাই করবো আর কি। সো এই গেল হচ্ছে আমাদের কথা। সো সাথে থাকছি আমি মাহবুব রহমান চিপরান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা, সো এই গেল জিনিসপাতি। তো আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? চ্যাপ্টার হচ্ছে 5th চ্যাপ্টার, যেটা আসলে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ আর শক্তি মোটামুটি আমরা জানি একই, এরপরে আসলে আলোচনা করি আমরা ক্ষমতা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল, কিন্তু এখানে একটা চ্যাপ্টারটার নাম ভুল দেওয়া আছে, কাজ, ক্ষমতা, শক্তি দেওয়া আছে আর কি। শুনতে ভালো লাগে বা রাইম মিলে আর কি, এই জন্য কাজ ক্ষমতা শক্তি বলছে, বাট ব্যাপারটা আসলে কাজ, শক্তি ও কি ক্ষমতা। আচ্ছা, সো আমরা কথা না বাড়ে হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে আসলে এখন আমরা যেহেতু অ্যাডমিশনের ক্লাস করতেছি, আসলে আমরা এখানে আসলে খুব বেশি থিওরি পড়বো না। কাইন্ডা বলা যায় যে থিওরি আমরা প্রতিপাদন পড়বোই না, প্রতিপাদন তো একদমই পড়বো না। প্লাস হচ্ছে থিওরিতে আমরা যখন আলোচনা করতেছি তখন আমরা দেখবো যে আমরা এইচএসসিতে মোটামুটি আসলে আমরা সব পড়ে আসছি, এইচএসসিতে কি আমরা সব পড়ে আসতেছি। এখন আমরা দেখবো যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের রিভিশন দেওয়া উচিত বা কোন কোন জিনিস আসলে বেশি ফোকাস করা উচিত, ওইসব জিনিস আমরা কি করবো, বেশি ফোকাস করবো, ওইসব জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিব। এই হচ্ছে কাহিনিটা। তো আমরা অ্যাডমিশনে তোমার মেইন কাজই হচ্ছে পড়াশোনা করা। এখন ওই পড়াশোনার কাজে আমরা জাস্ট হেল্প করতে পারি, ঠিক আছে। আমরা আসলে তোমাকে পুরো ক্লাস দেখাই দিতে পারো না, পুরো ক্লাসের পুরো বই যত থিওরি আছে সব কিন্তু দেখা দেওয়ার সুযোগ নাই। এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, সো আর কথা না বলে আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে আমাদের কাজ। কাজ কাকে বলে সেটা হচ্ছে আমরা দেখো বলছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে উপাংশের গুণফলকে আমরা বলতেছি কি কাজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ যেটা আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখান থেকে লিখতে পারি, এই যে দেখো সমীকরণটা কি, বল বল এবং বলের দিকে উপাংশ, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে হবে বল ইন্টু বলের দিকে উপাংশ, বল ইন্টু কি বলের দিকে উপাংশ। তাহলে আমরা যেটা পাচ্ছি কাজ ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু এস। ধরো এস প্রাইমটা কি, ধরো এস প্রাইম, এফ ইন্টু এস, এস প্রাইমটা কি ফোর্সের দিকে বা এফ এর দিকে স্মরণের উপাংশ এস প্রাইম, ঠিক আছে। সো ওই এস প্রাইমটাকে আমরা দেখছিলাম যে এস প্রাইমটাকে আমরা যদি করি তাহলে দেখতে পাই যে এস কস থিটা, ঠিক আছে। কি হয় এস কস থিটা। তাহলে আলটিমেটলি আমাদের যেটা পাই সেটা হচ্ছে আমাদের এফ এস কস থিটা। তাহলে এফ এস কস থিটা হচ্ছে আমাদের কি বলতো ফোর্স এবং স্মরণের মাধ্যমে বা ফোর্সের ফলে কৃত কাজ, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখতে পাবো এটা ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ ভেক্টর ডট এস ভেক্টর, এফ ভেক্টর ডট কি এস ভেক্টর, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর ফোর্স আর হচ্ছে আমাদের স্মরণ ডিসপ্লেসমেন্ট, এই দুইটা ভেক্টরের যদি ডট গুণফল করি আলটিমেটলি আসলে আমরা কি পাই, স্কেলার রাশি পাই। কী রাশি পাই বলো, স্কেলার রাশি পাই। যেহেতু স্কেলার রাশি পাই তার মানে এফ ডট এস করলে আমরা পাচ্ছি কাজ, যেটাকে এই জন্য আমরা এখান থেকে বলতে পারি কি এই যে কাজ বা এর শক্তি যেটা আছে ওইটা আসলে আমাদের কি বলতো স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে এখানে আমাদের দুটো ফর্ম আছে, এফ এস কস থিটা বলতে পারি বা এফ ভেক্টর ডট এস ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে এস একককে আমরা বলি, এস একককে আমরা বলি ডিরেক্ট বিজ্ঞানী নাম অনুসারে বিজ্ঞানী জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে বলি কি আমরা জুল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে আমরা বলতে পারি অন্যভাবে যে আমরা এফ এস কস থিটা যেহেতু আছে তার মানে এফ এর একক কি নিউটন, এস এককে এস এর একক কি মিটার, তাহলে মিটার, তার মানে নিউটন মিটার যেটা আছে ওইটা আসলে আমাদের কি কাজের একক। আচ্ছা, এই গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক হচ্ছে আমাদের কেজি মিটার, অভিকর্ষীয় একক কি কেজি মিটার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কি অভিকর্ষীয় একক বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, সো অভিকর্ষীয় একক বলতে আসলে আমরা বুঝি যে আসলে ওইখানে আমাদের ফোর্স যেটা আছে ওইটা অভিকর্ষ বল কাজ করবে, ওই ফোর্স যেটা আছে সেটা অবশ্যই অভিকর্ষ বল কাজ করবে, এইটাকে বলে আমরা অভিকর্ষীয় এককে কোনো একটা কাইন্ড অফ কাজ করবে। অভিকর্ষীয় এককের একটা শর্তই হচ্ছে সেখানে কোন ফোর্স কাজ করবে, অভিকর্ষ বল কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করতে পারো যে আমি লিখি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে আমরা লিখতে পারি এফ ইন্টু এস, ঠিক আছে, এফ ইন্টু এস। আচ্ছা, মানে কস থিটা, ধরো থিটার মান 0, তাহলে কস থিটার মান 1, তাহলে হচ্ছে আমরা এটা পাইলাম এফ ইন্টু এস। আচ্ছা, তাহলে এফটাকে বলতে পারি আমরা এমজি, এমজি এমজি ইন্টু এস, কারণ কি ফোর্সটা কি এখানে অভিকর্ষ বল, তাহলে এমজি ইজ ইকুয়াল টু এস, এমজি ইন্টু এস ইজ ইকুয়াল টু আমাদের কি কৃত কাজ। আচ্ছা, এখন চিন্তা কর আমি যদি অভিকর্ষ বল নিয়ে প্রত্যেকবার কাজ করি তাহলে প্রত্যেকবার একটা জিনিস কমন পাবো, সেটা হচ্ছে আমাদের জি,
অবশ্যই কী কমন পাবো, জি কমন পাবো। আচ্ছা, তো জি যদি আমি কমন পাই তাহলে আলটিমেটলি আসলে প্রত্যেকবার জি গুণ করার তো মানে হয় না। যেহেতু প্রত্যেকবার জি গুণ করার কোনো মানে হয় না, তাহলে এইটাকে আমি একটু আলাদা করে রাখতে পারি যে এটা আমি অভিকর্ষীয় একক বলে দিব, তার মানে এটা আসলে আমাদের জি গুণ করা লাগবে, ঠিক আছে, জি কি গুণ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে কাহিনী। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জিটা আসলে প্রত্যেকটার জন্য সেম, এই জন্য আসলে জিটাকে প্রত্যেকবার আমরা গুণ করব না, ধরে নেব যে এটা গুণাকারে আছে, গুণাকারে কি আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু এস, আর জি হচ্ছে আছে, জি কি আছে। আচ্ছা, তাহলে এম এর একক কি বলো, এম এর একক হচ্ছে আমাদের মিটার, এম এর একক সরি কেজি। তারপর এস এর একক কি, এসটা কি বলো তো, এসটা কি, এসটা হচ্ছে আমাদের সরণ মিটার। তাহলে আমরা যেটা পাচ্ছি যে অভিকর্ষী একক পাচ্ছি কেজি মিটার, তাহলে এই যে কেজি মিটার, বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। তো তোমাকে যদি কখনো বলে যে আসলে আমার হচ্ছে তোমার হচ্ছে একটা কৃতকাজ বা কোনো অভিকর্ষীয় কৃতকাজ, সেটা আসলে ধরো হচ্ছে 50 কেজি মিটার, 50 কেজি মিটার যদি কখনো বলে যে আসলে আমাদের 50 কেজি মিটারের আমি কাজ করলাম, ঠিক আছে, তাহলে এটা 50 কেজি মিটার কাজ যদি বলে তাহলে এটাকে জুলে কনভার্ট করলে কীভাবে কনভার্ট করবো, জাস্ট এটার সাথে 9.8 গুণ করে দিবা, 50 ইন্টু 9.8, কারণ এটাকে আমরা দেখতে পাচ্ছি যে কেজি মিটার যখন বলতেছি আমরা জি একটা কি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এই যে গুণ করে দিলে বা এটা জুল, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিফারেন্সটা আর কি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে ফেলি, এরপর আমরা একটু যাবো, এরপর আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা ইজ ইকুয়াল টু দেওয়া আছে এম এল স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে, ওকে। সো আমি একবার মাত্রাটা দেখাই দিব যে মাত্রাটা কীভাবে বের করতে হয়, বাকি জিনিসগুলো আসলে নিজেরাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিজেরাই কি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি যে আসলে মাত্রাটা কীভাবে বের করে। আমাদেরকে এখানে বলছে যে মাত্রা এম এল স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে, আমরা দেখবো যে আসলে টি স্কোয়ার হয় কি না, আমার একটু সন্দেহ আছে। আচ্ছা, যাই হোক, সো দেখো এই যে দেখো এই জিনিসটা তো হইলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এফ ইন্টু এস, তাহলে আমরা সবার ফার্স্টে আমরা কি করবো, আমরা এককটা লিখে ফেলবো। তাহলে একক যদি আমি লিখতে চাই তাহলে আমরা একক যেটা দেখতে পাচ্ছি নিউটন মিটার, রাইট, একক কি দেখতে পাচ্ছি, একক দেখতে পাচ্ছি নিউটন মিটার। আচ্ছা, এখন যখন নিউটন মিটার আমি দেখবো এরকম, তখন আমি দেখার চেষ্টা করবো যে আসলে নিউটন মিটারটাকে আসলে কি ভাঙা যায় কিনা, নিউটন মিটারের এটাকে কি আর ছোট করা যায় না, কি ভাঙা যায় কিনা, ঠিক আছে। যখন দেখবো যে ভাঙা যায় তখন আমরা দেখবো ওইটাকে আসলে কি করবো, সূত্রের মাধ্যমে ভাঙা ট্রাই করবো। এখন দেখো এটাকে ভাঙা যায়, আসলে কিন্তু ভাঙা যায়, যে নিউটন যেটা আছে ওটা কিন্তু একটা বড় একটা একক, ঠিক আছে, ওটাকে জাস্ট বড় একটা এককে ছোট একটা এককে কনভার্ট করে ফেলছি। তাহলে দেখতে পাচ্ছি যে এই নিউটন মিটারটাকে একটু ভাঙা যায়। কীভাবে ভাঙা যায়, নিউটন মানে কি ফোর্স, তার মানে ফোর্সের একক কি নিউটন, তাহলে এটাকে ভাঙা যায় এফ ইজ ইকুয়াল টু এম এ ধারা, এফ ইজ ইকুয়াল টু কি এম এ ধারা, এফ ইজ ইকুয়াল টু কি এম এ ধারা। তাহলে এক নিউটন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এর একক কি কেজি, এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু হচ্ছে আমাদের কি আছে মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বলতো, আমাদের যে একক যেটা আছে ওটার একদম বিস্তারিত রূপ, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ওকে। এই গেল হচ্ছে আমাদের একক। আচ্ছা, যখন আমি এই এককটা পেয়ে গেছি, জাস্ট আমি কি করব, এবার আমি জাস্ট কি করব, কনভার্ট করে দিব, ঠিক আছে। কনভার্ট কি করব সেটা আমরা দেখতে পাচ্ছি কেজি, কেজি মানে কি ম্যাস নাকি, তাহলে ম্যাসটাকে আমরা বলতে পারি এম ধারা, বড় হাতের এম। তারপর মিটার, মিটারটা আসলে কিসের একক, লেন্থের একক, তাহলে হচ্ছে এল স্কোয়ার, ঠিক আছে। এরপরে এস সময়, টাইম, তাহলে টাইম হচ্ছে টি, টি ইনভার্স টু, দেখতে পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এখানে কি আছে এম এল স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এখানে কি আছে বলতো, একটা ভুল আছে, সেটা হচ্ছে আমাদের কি দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে কি একটা মাইনাস দিতে হবে, এইগুলো জিনিসপাতি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাশির কথা যদি বলি, কাজ আসলে কেমন রাশি, স্কেলার রাশি, বা তার কি আছে, তার একটা অদিক রাশি, তার কোনো দিক নাই, তার কোনো কি দিক নাই, ঠিক আছে। আচ্ছা, এইগুলো জিনিসপাতি। এরপর আমরা সেকেন্ডটাতে যাই। দেখো এরপরে জাস্ট আমরা যদি কাজের কতগুলো একক দেখতে চাই, তাহলে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কাজের একক, এসআই এককটাকে বলতেছি জুল, এসআই এককটা কি বলতেছি জুল। তারপর সিজিএস এককে এটাকে আমরা বলি আর্গ, সিজিএস এককে এটাকে কি বলি আমরা আর্গ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই সিজিএস এককের যে কনভার্সনটা এটা একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের 1 জুল ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 7 আর্গ, 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 10 টু দি পাওয়ার 7 আর্গ, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের সিজিএস একক। সিজিএস একক বলতে কি বুঝেছি, সি দিয়ে হচ্ছে সেন্টিমিটার, জি দিয়ে গ্রাম, আর এস দিয়ে সেকেন্ড। তার মানে প্রত্যেকটা যদি সি গ্রাম সেন্টিমিটার সবগুলো এককে বসে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 গ্রাম, সরি 1 আর্গ পাওয়ার, ঠিক আছে। আর এফপিএস মানে কি ফুট বা ফিট, পি দিয়ে পাউন্ড, এইচ দিয়ে সেকেন্ড, তাহলে ওটা বসালে পাবো ফুট পাউন্ডাল, ঠিক আছে। এরপরে এখানে আছে জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে আমরা তো যেটা দেখছি যে এস একক এটাকে আমরা প্রকাশ করতেছি। আচ্ছা, সামনে আগাই। আচ্ছা,
এরপরে আমরা দেখো এই যে কোনটার কি একক এখানে সুন্দর করে দেওয়া আছে। এখন দেখো এককগুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আর্গের ক্ষেত্রে আমরা চিন্তা করবো আমরা সবগুলা কিসে বসাবো, সিজিএস এককে বসাবো। কিসে বসাবো ভাই, সিজিএস এককে বসাবো। সিজিএস এককে যদি বসাইতে যাই তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক আর্চ ইকুয়াল টু আসলে আমরা দেখতে পাবো 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। 1 ডাইন ইন্টু কি 1 সেন্টিমিটার। আচ্ছা বুঝছো, মানে একটা চ্যাপ্টার যে আমি কতবার নিলাম ওইটার কারণে এখন মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা মনে আমি নিছি, বুঝছো। আচ্ছা দাঁড়াও দেখি তো, আমি তো এই চ্যাপ্টারটা এখন পর্যন্ত নেই। ওকে নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে। সো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক আর্চ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 10 টু দি পাওয়ার -7 জুল, ঠিক আছে। 10 ইনভার্স 7 জুল, ঠিক আছে। ওকে, এক আর্চ ইকুয়াল কি 10 ইনভার্স 7 জুল। আচ্ছা তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এক আর্চ ইকুয়াল টু 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। 1 ডাইনটা কি বলতো, 1 ডাইনটা কি 1 ডাইনটা কি বলতো, 1 ডাইনটা হচ্ছে আমাদের ফোর্সের একক। কিসের একক ভাই, ফোর্সের একক, ঠিক আছে। আচ্ছা সো ফোর্সের এককের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে ফোর্স আসলে কি কি দ্বারা গঠিত বলতো, ফোর্স ইজ হলো এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম এর একক আমরা বসাবো এম এ না, তাহলে এম এর একক বসাবো কিসে, এম এর একক বসাবো সিজিএস এ। তাহলে এম এর একক কি বলতো, গ্রাম, ঠিক আছে। আর এর একক সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারি যদি 1 গ্রামের একটা বস্তুকে আমি যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিই তাহলে আমরা যে ফোর্সটা পাবো তাকে বলতেছি আমরা এক ডাইন। তাকে আমরা কি বলতেছি এক ডাইন। তারপর ওই এক ডাইনের ফোর্স দ্বারা যদি কোনো একটা বস্তুকে আমি 1 সেন্টিমিটার সরাই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 আর্ক, ঠিক আছে। এই হচ্ছে কাহিনীটা। আচ্ছা কনভার্সনগুলো একটু দেখে নিও। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফুট পাউন্ডাল, কি দেখতে পাচ্ছি ভাই, ফুট পাউন্ডালের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে ফুট পাউন্ডালে জাস্ট এফপিএস একক বসাই দিব। তার মানে আমি বুঝাবো যে আমাদের ফোর্স কোনটা হবে, ফোর্স হবে হচ্ছে আমাদের আমরা ওজন যেটা আছে ওটা ফুটে ইয়াতে বসাবো, মানে পাউন্ডে বসাবো। তারপর হচ্ছে আমাদের যে ডিস্টেন্সটা আছে সেটা আমাদের ফিটে বসাবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 পাউন্ডাল, 1 ফিট পাউন্ডাল মানে কি, পাউন্ডাল জিনিসটা আসলে কি, পাউন্ডাল জিনিসটা আসলে আমাদের এখানে কি ফোর্সটা, আর এটা কি বলতো এখানে এফ ইন্টু এস, ঠিক আছে। এটা একটু মুখস্থ করে নিও আর কি। তারপর গ্রাম সেন্টিমিটার, তারপর ফুট পাউন্ড, কিলোগ্রাম মিটার। এই যে দেখো কিলোগ্রাম মিটারে এটাকে আমরা বলি এমকেএস আর এস এককের মধ্যে একটা ডিফারেন্স, সেটা কি বলতো, এই যে কিলোগ্রাম মিটার, ঠিক আছে। আমরা ধরো নর্মালি আমরা যদি বলি যে আসলে কাজের একক কি বোঝায়, তাহলে কাজের একক বুঝায় আমরা হচ্ছে জুল, ঠিক আছে। এটা বসে হচ্ছে আমাদের এস এককে, আর এমকেএস এককে কাজের একক হচ্ছে আমাদের কেজি মিটার, যেটা একটু আগে দেখাইলাম। কেজি মিটার কে আর একক ছিল অভিকর্ষীয় একক, রাইট। এই যে অভিকর্ষীয় এককটা আমাদের কোথায়, এমকেএস এ, ঠিক আছে। এমকেএস আর এস একক প্রায় সেম, কিন্তু জাস্ট কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে কাজের ক্ষেত্রে এস একক জুল আর এটার ক্ষেত্রে কেজি মিটার, ঠিক আছে। আমরা দেখাইছি আসলে কেজি মিটার কীভাবে করে। দেখো 1 কেজি মিটার যখন আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা 9.8 নর্মালি গুণ আকারে আছে, তাহলে 9.8 গুণ করলে কত পাচ্ছি 9.8 জুল, ঠিক আছে। এই গেল। এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে যে আধুনিক পদার্থবিজ্ঞানে কাজ বা শক্তির পরিমাপের জন্য ইলেকট্রোভোল্ট নামক একটি একক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, ইলেকট্রোভোল্ট নামে একটা একক ব্যবহার করা হয়। 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল, ঠিক আছে। এটা মোটামুটি আমরা জানি। কিভাবে জানি, আমরা জানতাম যে আমি যদি বলি যে আসলে আমাদের বিভবের সংখ্যাটা কি, বিভবের সংখ্যাটা আমরা দেখছিলাম যে কোনো একটি একক ধনাত্মক চার্জকে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তার মানে কাজ ভাই যদি আধান ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব প্রতি একক আধানের জন্য আসলে কতটুকু কাজ করতে হয়, ওইটাকে বলতেছি বিভব, তাকে বলতেছি কি বিভব। আচ্ছা এখন আমি যদি এই আধান যেটা আছে ওই আধানটা যদি হয় একটা ইলেকট্রনের জন্য, একটা কিসের জন্য, একটা ইলেকট্রনের জন্য আধান কত বলো তো, একটা ইলেকট্রনের জন্য আধান কত 1.6 × 10⁻19 না। ওকে, এখন আর ডাব্লিউ, এখন আমরা এখান থেকে পাবো যে ডাব্লিউ বা যে শক্তিটা বা যে কাজটা আছে ওইটা যেগুলো পাবো হচ্ছে ভি ইন্টু কিউ, ঠিক আছে। ওকে, সো আমাদের সংজ্ঞাটা হচ্ছে এটা যে আমরা যদি ইলেকট্রোভোল্টের কথা চিন্তা করি সেখানে আসলে আমাদের ভোল্টেজ কত হবে, ভোল্টেজ বা বিভব পার্থক্য হবে 1,
বিভব পার্থক্য কত হবে 1। বিভব পার্থক্য যদি 1 হয় তাহলে আমি একটা ইলেকট্রনকে কোনো একটা জায়গায় মুভ করাইতে হলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলতেছি 1 ইলেকট্রোভোল্ট। তার মানে ভি এর কোথাও কত বসবে 1, আর কিউতে বসবে ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻19। তাহলে এটা বসে গেল যে 1.6 × 10⁻19 জুল। ঠিক আছে, W = 1.6 × 10⁻19 জুল। কখন? যখন আমি বলবো 1 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনীটা। সামনে আগে সেম জিনিসই দেওয়া আছে। ওকে, এরপর আমরা দেখবো 1 জুলের সংখ্যা। এটা মোটামুটি আমরা জানি যে আসলে আমরা কি করতে হবে, আমাদের হচ্ছে ফোর্স দিতে হবে হচ্ছে 1 নিউটন, ফোর্স দিতে হবে কি 1 নিউটন, আর আমাদের সরণ ঘটতে হবে কত 1 মিটার। তাহলে আমরা পেয়ে যাব যে আসলে আমাদের যে কৃত কাজটা কত, কৃত কাজটা হবে হচ্ছে কি 1 জুল। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি। আমাদেরকে বলে দেওয়া আছে কি, দেখো তো আমাদেরকে বলছে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে বলা হয় 1 জুল। ঠিক আছে, আচ্ছা। সো সাপোজ ব্যাপারটা হচ্ছে আমাদের যে এইটার উপর আমি একটা কি দিলাম, একটা ফোর্স প্রয়োগ করলাম, এটার উপর একটা ফোর্স প্রয়োগ করলাম। ঠিক আছে, ওকে। সো প্রয়োগ বিন্দু মানে কি, যে জায়গায় আসলে আমি কি করলাম, ফোর্সটা প্রয়োগ করলাম ধরো সাপোজ এই পয়েন্টে একটা প্রয়োগ করলাম। ঠিক আছে, আচ্ছা। সো কিছুক্ষণ পরে দেখা গেল যে এইটা আসলে আমাদের সরে গেছে হচ্ছে এই জায়গায়, চলে আসছে। তার মানে প্রয়োগ বিন্দুটা চলে আসছে ধরো এই জায়গায়। ঠিক আছে, প্রয়োগ বিন্দুটা চলে আসছে এই জায়গায়। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই যে এই প্রয়োগ বিন্দু থেকে এই প্রয়োগ বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা, ওইটাকে বলতে পারি আমরা এস। তাহলে এই প্রয়োগ বিন্দুর যদি এত মিটার সরণ হয় তখন আমরা বলতেছি 1 মিটার যদি সরণ হয় তাকে আমরা বলতেছি কি 1 জুল কাজ হয়েছে। আচ্ছা, তাহলে এই প্রয়োগ বিন্দু না নিয়ে আমরা অন্য কিছু কি নিতে পারতাম? অবশ্যই নিতে পারতাম। আমরা যদি চিন্তা করতাম যে একদম মাঝ থেকে চিন্তা করবো, মাঝ থেকে চিন্তা করবো, তাহলে এটা ডিস্টেন্স কোনটা হবে, এই যে এইটার মাঝ বরাবর। আবার আমরা যদি চিন্তা করতাম না এই কোণা থেকে চিন্তা করবো, তাহলে এখানে ডিস্টেন্স কোথায় কতটুকু পর্যন্ত হইতো, এই কোণা পর্যন্ত। এই হচ্ছে সিম্পল জিনিস, এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, মুছে ফেললাম। তারপর আমাদেরকে বলছে যে 1 আর্ক মানে বুঝাচ্ছে কি, আমরা জানি যে আসলে আমাদের সিজিএসওকে বসাই দিলে হয়ে গেছে জিনিসপাতি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয়, 1 ডাইন মানে আমরা দেখছি, 1 ডাইন মানে আসলে কি বোঝায় এটা আমরা দেখছি, এই যে 1 ডাইন ইজ ইকুয়াল টু, ওইখানে লেখা নাই, সরি। আচ্ছা, যাই হোক। সো 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি বলের দিকে প্রয়োগ বিন্দুর 1 সেন্টিমিটার সরণ হয় তবে তাকে আমরা কাজের পরিমাণকে বলতেছি কি, কাজের পরিমাণকে বলতেছি হচ্ছে 1 আর্ক। কাজের পরিমাণকে কি বলতেছে, 1 আর্ক। তার মানে 1 আর্ক ইজ ইকুয়াল টু কত, 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। শেষ। ওকে, সামনে আগে। আচ্ছা, এরপরে বলছে কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ। তাহলে বলছে যে একাধিক বল যদি কাজ করে, কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, ধরো সাপোজ ধরো হচ্ছে এই একটা বক্স আছে। ঠিক আছে, ওকে। বক্সটার মধ্যে ধরো আসলে আমি এই দিকে একটা ফোর্স প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কোন দিকে সরবে, এই দিক বরাবর সরবে। এখন আমি কি করলাম জানো, এই দিক বরাবর আরেকটা ফোর্স দিলাম, তাহলে বক্সটা আসলে কোন দিক বরাবর সরবে, বক্সটা এই দিকেও যাবে আবার এই দিকেও যাবে, একটু এদিকে যাবে একটু ওইদিকে যাবে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর্স হচ্ছে আমাদের F1 আছে আর হচ্ছে আমাদের F2 আছে। ঠিক আছে, দুইটা ফোর্স আছে। আচ্ছা, তাহলে ধরো সাপোজ F1 এর জন্য কোনো একটা সরণ ঘটলো, তাহলে F1 এর জন্য যে সরণটা ঘটছে ওটার জন্য কৃত কাজটা ধরলাম আমি F1 ইন্টু S1। ঠিক আছে, ওকে। তারপর W2 মানে F2 এর জন্য যে কৃত কাজ সেটা হয়ে গেল আমাদের F2 ইন্টু S2। ঠিক আছে, ওকে। সো আমাদেরকে এটা বলছে যে আমি যদি প্রত্যেকটা ফোর্সের জন্য আলাদা আলাদা কৃত কাজ বের করি, ওইটার যে মানটা হবে, মানে এই দুইটার মানটা হলো, তার মানে এটাকে আমরা বলতে পারি যে W1 প্লাস W যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই ফোর্স দুটো আছে না, এই ফোর্স দুটার যে লব্ধিটা আছে না, এই ফোর্স দুটার লব্ধিটা কি হবে, লব্ধিটা হবে হচ্ছে আমাদের F1 প্লাস F2। লব্ধি বল দ্বারা কৃত কাজ, তার মানে এই লব্ধি বল দ্বারা কৃত কাজ, এই লব্ধি বলটা ধরো সাপোজ, এই লব্ধি বলটার মান হচ্ছে ধরো সাপোজ F। ঠিক আছে, ইন্টু সরণ, এই ফোর্সের দ্বারা যেদিকে সরণ হচ্ছে ওইটা কৃত কাজের সমান হবে। মানে বুঝতে পারলা তো নাকি? ব্যাপারটা হচ্ছে এটা যে আমি দুইটা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্সের জন্য সরণ ঘটবে নির্দিষ্ট, তখন আমি কি করলাম, ফোর্স ইন্টু সরণ বা ফোর্সের দিকে সরণ, ফোর্স ইন্টু ফোর্সের দিকে সরণ, তার মানে দুইটা কৃত কাজ পাইলাম। তারপরে এই দুইটা কৃত কাজে যোগ করলে আমি কি পাচ্ছি, মোট কাজ পেয়ে যাচ্ছি। এইটা একটা জিনিস। আবার আমি কি করলাম, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বের করলাম যে আসলে এই দুইটা ফোর্সের আলটিমেটলি আসলে কোন ফোর্সটা কাজ করতেছে বা বস্তুটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ফোর্স ফিল করতেছে। তাহলে ওই ফোর্সটা পেয়ে গেলাম, সেটা আসলে আমাদের বললাম যে রেজাল্টেন্ট ফোর্স F।
তাহলে ওই রেজাল্টেড ফোর্স এফ এর দিকে কতটুকু সমান হয়েছে সেটা দ্বারা যদি গুণ করে দেয় তাহলে আসলে আমি পেয়ে যাবো যে এই দুইটা ফোর্সের দ্বারা কৃত কাজ আসলে কত। তাহলে এই দুইটা ফোর্সের দ্বারা কৃত কাজ বা রেজাল্টেন্ট দিয়ে যেটা বের করলাম আর আলাদা আলাদা বের করলাম যেটা দুইটা আসলে সমান হবে, দুইটা কি আসলে সমান হবে। এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা, তাহলে এরপরে এতটুকু যদি বুঝে ফেলি এরপরে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে আমরা নর্মালি তো বলতেছি যে এফ ইন্টু এস, এফ ইন্টু এস, এফ ইন্টু এস, এটা বারবার বলে আসতেছি। বাট ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা তখনই সম্ভব যখন আমাদের ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা কি সমান, ফোর্সটা কি প্রতিটা সময় ধরে ফোর্সটা সমান হচ্ছে। প্রতিটা সময় ধরো সাপোজ আমি কিছুক্ষণ প্রথমে যখন আমি শুরু করছি গণনা তখন আমি ফোর্স দিচ্ছিলাম 10 নিউটন, আবার কিছুক্ষণ পরে দেখলাম যে এটা 11 নিউটন হয়ে গেছে। আরে ভাই আমি 0-তে শুরু করলাম, 0 সেকেন্ড যখন চিন্তা করলাম তখন 10 নিউটন ছিল, এরপর 10 সেকেন্ড পরে দেখছি যে 20 নিউটন হয়ে গেছে। তাহলে মাঝখানে তো আরও চেঞ্জ হয়েছে, তাহলে ওইগুলো তো হিসাব করতে হবে, এতগুলো তো আমি হিসাব করতে পারবো না। যেহেতু হিসাব করতে পারবো না তাহলে আমি খুব ইজিলি এফ ডট এস ইউজ করতে পারবো না বা এফ ইন্টু এস ইউজ করতে পারবো না। তাহলে এখানে আমাদের কি ইউজ করতে হবে, এখানে আমাদেরকে একটু ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে বা ক্যালকুলাসের সহায়তা নিতে হবে, ঠিক আছে। সো ক্যালকুলাসের সহায়তা আমরা কি করি যে আমরা দেখি যে খুব অল্প একটা দূরত্বে গেলে বা এফ এর মান তো চেঞ্জ হচ্ছে কিসের উপর, কোনো একটা কিছুর উপর তো চেঞ্জ হচ্ছে নাকি। সো আমরা ধরে নেই ধরো দূরত্বের সাথে বা এক্সের সাথে আমাদের ফোর্সটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দূরত্বের সাথে কি ফোর্সটা চেঞ্জ হচ্ছে আমরা ধরে নিই যে কোনো একটা কেস, সাধারণত আমরা বলতে পারি এটা স্প্রিংয়ের ক্ষেত্রে হয় সাধারণত। আচ্ছা, যাই হোক, সো ফোর্সের সাথে যদি আমাদের দূরত্বের সাথে যদি ফোর্সটা চেঞ্জ হয় তার মানে আমরা দেখতে পাই যে দূরত্ব যদি অল্প একটু বাড়ায় মানে একদম শূন্যের কাছাকাছি যদি বাড়ায় তাহলে ফোর্সে খুব একটা কি চেঞ্জ হয় না। যেহেতু খুব একটা চেঞ্জ হয় না তখন আমরা বলতে পারি যে এক্সের খুব অল্প একটা ডিস্টেন্সের জন্য, খুব অল্প একটা দূরত্বের জন্য আমাদের ফোর্সটা আসলে কি ধ্রুবক থাকে। তাহলে তখন তো আসলে আমি আগে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো এই যে দেখো তখন আমি কি করলাম, আগে সূত্রটা অ্যাপ্লাই করলাম যে এফ যেটা আছে ওটার জন্য ক্ষুদ্র একটা দূরত্ব নিয়ে গুণ করে আমি কাজ পেয়ে গেছি, তাহলে ক্ষুদ্র একটা দূরত্বের জন্য কাজ পেয়ে গেছি। এরপরে জাস্ট কী করবো, ইন্টিগ্রেশন করে দিব যে আমার x1 থেকে x2 পর্যন্ত, x ইনিশিয়াল থেকে কি x ফাইনাল পর্যন্ত আমাদের কাজ বের করে দেবো ইন্টিগ্রেশনকে, বাকিটা ইন্টিগ্রেশন করে দিবে, আমাদের খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের ডাব্লিউ বা কৃতকাজ বা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করা যে সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, তা আমরা জানি যে ইন্টিগ্রেশন আসলে কি করে, ইন্টিগ্রেশন আসলে আমাদের কি করে, আমাদের একটা লেখক যদি থাকে ওটা ক্ষেত্রফলটা বের করে দেয়, একটা লেখক কি ক্ষেত্রফল বা লেখচিত্রের কি ক্ষেত্রফলটা বের করে দেয়। সো এটা আমাদেরকে বলছে যে বল এবং সরণ, তাহলে এখানে আছে আমাদের ফোর্স ইন্টু সরণ, তাহলে ফোর্স এবং সরণ লেখো, এটা শেখো না, এটা লেখো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই হচ্ছে আমাদের কি বোঝায়, কৃতকাজ বোঝায়। এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, সামনে আগাই চল। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা দেখতে পাই যে আসলে আমাদের সবচেয়ে একদম প্রচলিত যেটা আছে সেটা হচ্ছে আমাদের কৃতকাজ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে আর শূন্য কাজ হইতে পারে, ঠিক আছে। এইটা ব্যাখ্যাগুলো আমাদেরকে দেখবো। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বলের ধারা কৃতকাজ, বলের ধারা কি কৃতকাজ। আচ্ছা, সো বলের ধারা ধনাত্মক আর ঋণাত্মক কাজের মধ্যে কয়টা ডিফারেন্স দেওয়া আছে। সো এক হচ্ছে আমাদের ধনাত্মক যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলের ধারা কৃতকাজ, মানে আমি ফোর্স যেদিকে দিচ্ছি সরণও সেদিকে যদি ঘটে তার মানে বলতে পারি ওই বল ধারা কাজ করতেছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে ঋণাত্মক কাজ, সেটা হচ্ছে আমাদের বল যেদিকে দিচ্ছি তার বিপরীত দিকে সরণ ঘটতেছে। এখন তোমাকে একটা ধরো সাপোজ তুমি একজনকে বলছো যে তুই এই কাজটা কর, এখন সেই কাজটা না করে উল্টে একটা কাজ রেজাল্ট পাইছে, ঠিক আছে। ধরো পাউরুটি আনতে বললা, সে পাউরুটি না আনে অন্য কিছু আনছে, তাহলে তুমি বলবা, তাকে বললা তুই কি কাজ করলি, ব্যাপারটা এমন না। সো ও তো আসলে আলটিমেটলি কোনো কাজই করে নাই। সো এটাই হচ্ছে কথা। তার মানে আমরা দেখতে পাবো যে ঋণাত্মক কাজ মানে আসলে তার বলের বিরুদ্ধে কাজ আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এক হচ্ছে আমাদের এখানে তার মানে ধনাত্মক যদি হয়, এটা যদি ত্বরণ ঘটে তাহলে এটা হবে মন্দন, এটা বুঝেই যায়। তারপর বলছে যে স্থিতিশক্তি হ্রাস পায়, তারপর স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, এগুলো এত কিছু খুব একটা আহামরি লাগবে না। তো তুমি চিন্তা করো যে আমি যদি ধনাত্মক কাজ বের করতে চাই, আমরা যেহেতু দেখতে পাই যে এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু পাবো এফ ইন্টু এস ইন্টু কস থেটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারবো যে আসলে আমাদের ডাব্লিউ এর মান হইতে হবে পজিটিভ মানের জন্য আমরা দেখবো যে থেটার মানটা আসলে কত হইতে হয়। থেটার মান যদি তুমি চিন্তা করো যে থেটার মান আসলে কত থেকে কত পজিটিভ হয়, সাধারণত 0 থেকে 90 পর্যন্ত, 90 আগ পর্যন্ত, 0 থেকে 90 আগ পর্যন্ত আসলে আমাদের কি হয়, এই যে 0 থেকে 90 আগ পর্যন্ত আসলে আমাদের কি হয়, কস থেটার মান পজিটিভ হয়। দেখবা তুমি ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। আবার এখন আমি ধরো আমি কস থেটা সাইন থিটা এত কিছু চিন্তা করবো না, এবার আমি চিন্তা করবো ধরো আসলে একদম ফিজিক্যাল প্রপার্টিজ ধারা, কি করব, ফিজিক্যাল প্রপার্টিজ ধারা এবার চিন্তা করি চলো। তাহলে এই হচ্ছে আমাদের সেই বক্সটা, তাহলে বক্সের উপর ধরো হচ্ছে সাপোজ ফোর্স তো দিচ্ছি নাকি, তাহলে সরণ কোন দিকে ঘটতেছে, তাহলে ফোর্সটা দিলাম ধরো এই বরাবর,
ফোর্স দিচ্ছে যে আমি কোন বরাবর, এই বরাবর। আচ্ছা, তাহলে সরণ কোন দিকে ঘটবে চিন্তা করো। সরণ যদি সাপোজ এই বরাবর ঘটে, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের ফোর্স, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো সরণ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর্স ইন্টু সরণের দিকে, সরি ফোর্স ইন্টু ফোর্সের দিকে সরণের গুণফল। তাহলে ফোর্স তো এটা, তাহলে সরণ কোন দিকে হচ্ছে, সরণটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে ফোর্সের দিকে সরণ কতটুকু, এই যে এতটুকু। তাহলে দেখতে পাচ্ছি এই এতটুকু আমাদের ফোর্সের দিকে আছে, তাহলে আলটিমেটলি আসলে গুণ করলে পজিটিভ কিছু পাওয়ার কথা। আচ্ছা, এখন আমি কি করলাম, এই সরণটাকে আর একটু ঘুরাচ্ছি, তাহলে তারপর আমি কোন দিকে, এটার উপাংশ কোন দিকে পাচ্ছি, এটার উপাংশ কোন দিকে পাচ্ছি, এই যে ফোর্সের দিকে পাচ্ছি। আবার যখন একদম ঘুরাইতে এটাকে যখন আমি এই বরাবর নিয়ে যাব বা স্থূলকোণ উৎপন্ন করব, এটা কি করলাম, স্থূলকোণ উৎপন্ন করলাম বা কি করলাম, এই দিক দিয়ে নিয়ে গেলাম, তাহলে আমরা দেখতে পাবো যে সরণের যে উপাংশটা আছে সেটা হবে কোন বরাবর, এই বরাবর। তার মানে কি হবে, ফোর্স এদিকে, সরণের উপাংশ কোন দিকে, এই বিপরীত দিকে। তার মানে ফোর্স এবং সরণের দিক গুণ করলে দেখতে পাবো যে সরণটা হবে মাইনাস আর হবে ফোর্সটা কি পজিটিভ, বা ফোর্সটা নেগেটিভ ওইটা পজিটিভ, ঠিক আছে। তার মানে এই হচ্ছে আমাদের ফিজিক্যালি আমরা বুঝতে পারলাম যে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় তখন আমাদের কাজটা হবে কি ঋণাত্মক, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এই যেখানে বলে দেওয়া আছে cos থিটার মান ঋণাত্মক হলে কাজ ঋণাত্মক, তাহলে থিটার মানটাও চিন্তা করতে পারো বা নর্মালি এভাবে চিন্তা করতে পারো যে উপাংশ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সামনে আগাই। এরপরে আমাদের কয়েকটা বিশেষ ক্ষেত্র দেওয়া আছে যে এফ এস cos থিটা, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মান যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে কি হবে, cos থিটার মান cos জিরো মানে কত, জিরো মানে হচ্ছে আমাদের ফোর্স যেদিকে আছে সরণ সেদিকেই ঘটতেছে, তার মানে দুটো গুণ করে দিলেই হচ্ছে, তাহলে উপাংশ নেওয়া লাগতেছে না। তাহলে এটাই বলছি থিটার মান যদি জিরো হয় তার মানে বলের দিকে বস্তু সরণ হচ্ছে, তখন আসলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা, বা cos থিটার মান কত হয়ে যাবে তখন 1, তাহলে এফ ইন্টু এস। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ধনাত্মক, এক কথায় সূক্ষ্মগুণ হলে কাজ ধনাত্মক, এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমাদের থিটার মান যদি জিরো হয় তখন বলে লম্ব বরাবর বস্তুর সরণ হয়, তখন এফ এস এই থিটা যেগুলো যখন 90 ডিগ্রি হয়, যখন 90 ডিগ্রি হয় তখন বলে লম্ব বরাবর বস্তুর সরণ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা প্র্যাকটিক্যালটা আমি দেখাচ্ছি, প্যারা নেই। তাহলে ডাব্লিউগুলো এফ এস cos 90 ডিগ্রি, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, জিরো। আচ্ছা, এরপরে আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা, ভাই এটা যে কতবার আসে, এটা কতবার যে আসে ভাই, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ জিরো, কেন্দ্রমুখী বল দ্বারা কি কৃত কাজ জিরো, ঠিক আছে। সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কিভাবে বের করব, এই হচ্ছে আমাদের সেই ঘূর্ণনের জায়গাটা, কেন্দ্রমুখী বল বস্তুটা কোনটা, বস্তুটা হচ্ছে আমাদের এইটা, তাহলে বস্তুটার আসলে সরণ কোন দিকে হচ্ছে বা বেগ কোন দিকে, বেগ হচ্ছে তার স্পর্শক বরাবর, তার কি এই যে স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর হচ্ছে তার সরণ বা বেগের দিক, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কি লাগবে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী অলওয়েজ কাজ করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কি কেন্দ্রের দিকে। আর তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাবো cos 90 ডিগ্রি এর মান কত, জিরো। cos 90 ডিগ্রি যদি মান জিরো হয় তার মানে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল দ্বারা জিরো, ঠিক আছে। এই হচ্ছে কাহিনীটা। আচ্ছা, এখন আমি যদি বলি যে একটা বস্তুকে আমি কি করলাম, এইখান থেকে ধাক্কা দিয়ে ঘুরে এই জায়গা থেকে এই জায়গায় আনলাম, তাহলে আমার কৃত কাজ কত হবে, ঠিক আছে। বা কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে কৃত কাজ করতে হবে। সো অনেকে হচ্ছে একদম আবেগের বসে যে আমি তো শূন্য দেখছি, বৃত্তাকার পথে ঘুরলে শূন্য, ব্যাপারটা একদমই না। বৃত্তাকার পথে ঘুরানোর জন্য আসলে আমাদের কি লাগে, ধরো আমি যদি এখানে থেকে ফোর্স দেই, তাহলে আমি কিন্তু আসলে আমাদের এই কেন্দ্রমুখী বলের কথা বলতেছি না, আমি কিন্তু ফোর্স দিচ্ছি কোন বরাবর, এই যে এদিক বরাবর, এভাবে ঘুরাইতেছি, ঠিক আছে। তার মানে আমার দ্বারা কৃত কাজ কিন্তু আছে, কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ নাই, সেটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপরে দেখতে পাবো cos থিটার মান যদি আমাদের 180 ডিগ্রি হয়, মানে কি থিটার মান যদি 180 ডিগ্রি মানে ফোর্স দিলাম ধরো এই বরাবর, আর সরণটা হয়েছে আমাদের এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত, 180, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180। তাহলে 180 ডিগ্রি যদি হয় তার মানে আমাদের হচ্ছে কি হবে, কাজটা ঋণাত্মক হবে, মোটামুটি বলছো যে ফোর্স একদিকে তার বিপরীত দিকে, তাহলে কি হবে, কাজটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে দেখতে পাচ্ছি যে cos 180 ডিগ্রি মান -1, তাহলে এবার কি হচ্ছে -f × s, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা আমরা এখন একটু বুঝি যে আসলে আমাদের কোনো একটা ফোর্সের দ্বারা বা কোনো একটা কাজ যখন আমি বের করলাম, তাহলে বা কোনো একটা ফোর্সের কথা যদি চিন্তা করি, তাহলে ওই ফোর্সের দ্বারা কৃত কাজ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, কিন্তু অন্য সেম টাইম অন্য একটা ফোর্স দ্বারা কৃত কাজ কিন্তু আবারও ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা, চিন্তা করো, এই যে ধরো এই কলমটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই কলমটা ধরো আমি এই জায়গায় ধরে আসি, ঠিক আছে, ধরে থাকার ফলে
আসলে আমি কোন দিকে ফোর্স দিচ্ছি বলো তো, কোন দিকে ফোর্স দিচ্ছি? উপরের দিকে, কারণ এটা কি নিচে নামতে চাচ্ছে, নিচে নামতে কি চাচ্ছে, আমি ফোর্স দিচ্ছি উপরের দিকে। কারণ দেখো আমি যদি এখান থেকে এটা বস্তুটাকে উপরের দিকে উঠাইতে থাকি, আমি ফোর্স কোন দিকে দিচ্ছি? ফোর্স কোন দিকে দিচ্ছি? উপরের দিকে। সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তার মানে আমার দ্বারা কৃত কাজ কী হবে? পজিটিভ। আচ্ছা, আবার আমি সেম জিনিসটাই করতেছি, উপরের দিকে উঠাচ্ছি। এখন দেখো এটার উপর কি কি বল কাজ করতেছে? একটা বল কাজ করতেছে আমার দ্বারা উপরে ফোর্স দিচ্ছি যে ওইটা, আর একটা বল কাজ করতেছে অভিকর্ষ বল। একটা কাজ করতেছে কি? অভিকর্ষ বল। কোন দিকে? একদম কেন্দ্রে, মাটির দিকে, নিচের দিকে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? এখান থেকে অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, বাট আমি তো বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি, তার মানে সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তার মানে ফোর্স কাজ করতেছে নিচের দিকে, সরণ করতেছে উপরের দিকে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নেগেটিভ। ঠিক আছে, না আমরা বুঝলাম কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নেগেটিভ। আবার এই বস্তুটাকে আমি কি করতেছি? সামনে নিয়ে যাচ্ছি, সামনে 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 নিয়ে যাচ্ছি। দেখো চিন্তা করো, সরণ কোন দিকে হচ্ছে? এই দিক বরাবর, কিন্তু আমি ফোর্স কোন দিকে দিচ্ছি? উপরের দিকে। উপরের দিকে না, তাহলে আমার দ্বারা কৃত কাজ কী হবে? 0, 90 ডিগ্রি যেহেতু। এই হচ্ছে কাহিনিটা। তাহলে এই জিনিসগুলো একটু রিডিং পড়ো, রিডিং পড়লেই পারবা, প্যারা নাই। তাহলে ধনাত্মক কাজ এটা আমরা দেখছি, খুব একটা আর ডিটেলসে দেওয়ার দরকার নেই। তাহলে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্প্রিং বল ধারাকৃত কাজ। কি ধরো স্প্রিং বল ধারাকৃত কাজ আসলে কি হয়, যেটা আমরা দেখছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে কি? এক্স স্কোয়ার। আচ্ছা, আচ্ছা এটা একটু আমরা করে রাখি। ওকে, আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যে স্থিতিস্থাপক বল বা স্প্রিং বলের দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কে ধারা বোঝাচ্ছে? কে ধারা বোঝাচ্ছে হচ্ছে স্প্রিং ধ্রুবক, বা এটাকে আমরা বল ধ্রুবকও বলতে পারি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের সরণ, সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে কি? সরণ। সরণটা আমরা হলে সাম্যাবস্থা থেকে চিন্তা করি। ঠিক আছে, ওকে। সো আবার যদি আমি একদম ডিটেলস আলোচনা করতে চাই, তখন আমাদের এই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা চেঞ্জ হয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। ঠিক আছে, ওকে। সো ব্যাপারটা হচ্ছে এটা, যদি আমি সাম্যাবস্থানকে অলওয়েজ 0 0 না চিন্তা করি, বা সাম্যাবস্থান ছাড়া যদি আমি অন্য কোনো জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তখন আমাদের ওইটা হবে এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনাল হবে যেখানে চলে গেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। বাট নর্মালি আমরা চিন্তা করতে পারি যে আমাদের সাম্যাবস্থান থেকে যে জিনিসপাতি আমরা হিসাব করি, তখন আসলে আমাদের কী হবে? এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কত হবে? 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনীটা, এমনি করতে পারি আর কি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরণের স্কোয়ারের কি সমানুপাতিক, কোনটা? কাজ। আচ্ছা, তাহলে স্থিতিস্থাপক বলের বিপরীতে সরণ দ্বিগুণ করলে কাজ হবে 4 গুণ। বুঝাই যায় এক্স যদি দ্বিগুণ করি তাহলে কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? 4 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা দেখতে পাই যে এইচ এর সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজকে আমরা বলতে পারি বিভব শক্তি। কি করা? আমি কোনো একটা বস্তুকে কোনো একটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি ওইটা ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এমজিএইচ, তাহলে এম আর বস্তুর ভর আর হচ্ছে কি জিটা তো কনস্ট্যান্ট, তার মানে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। ডাব্লিউ ইজ কি? প্রপোর্শনাল টু এইচ। ঠিক আছে, ওকে। তাহলে এইচ এর সমানুপাতিক, এই যে এইচ এর সমানুপাতিক। ওকে, তাহলে এই যে তার মানে আমরা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক, তারপর অভিকর্ষ বলের বিপরীতে সরণ দ্বিগুণ করলে কৃতকাজ দ্বিগুণ হবে। সিম্পল। আচ্ছা, এরপরে দেখি অভিকর্ষ বল কর্তৃক হচ্ছে কৃতকাজের উদাহরণ, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এটা তো আমরা বললামই, এই জিনিসগুলো একটু রিডিং পড়বা, রিডিং পড়লেই পারবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কৃতকাজ বা ঘূর্ণনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা ধরো রৈখিকের ক্ষেত্রে বা কোনো সরলরেখার ক্ষেত্রে যদি আমরা নর্মালি কোনো একটা কিছু বের করি, তাহলে আচ্ছা ধরো একটু ওকে। সো এখন আমরা যেটা বললাম যে আমি ধরো রৈখিক গতির ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখি, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে জাস্ট আমরা টার্মগুলো চেঞ্জ করে দেয়। কী করি দেয়? টার্মগুলো চেঞ্জ করে দেয়, আমরা এত কিছু চিন্তা করি না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যদি টার্মটা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ ইন্টু এস। ঠিক আছে, ওকে। সো এফ মানে কি? আমাদের ফোর্স, যেটা আসলে আমাদের কি দেয়? ত্বরণ দেয়। কেন্দ্রমুখী কৌণিক গতির ক্ষেত্রে বা কৌণিক গতি বা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের এই যে ত্বরণটা দেয়, ত্বরণটা দেয় হচ্ছে আমাদের, এটাকে বলি আমরা টর্ক। এটাকে কি বলে? টাউ দ্বারা প্রকাশ করে, এটা টর্ক। ঠিক আছে, আচ্ছা। এরপরে এসটা কি? সরণ, রৈখিক সরণ। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে সরণটা কি বলতো? কৌণিক সরণ, সেটাকে আমরা বলি থিটা।
এই যে তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি টাউ থেটা থেটা থেটা, এই হচ্ছে আমাদের কাহিনীটা। দেখো কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি টাউ থেটা, ঠিক আছে, হয়ে গেল না? ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাহিনীটা, যে আসলে আমাদের কোনটাকে কি বলতেছি এটা জাস্ট একটু মাথায় রাখলে হবে, ঠিক আছে। এই যে বলের ভ্রামক, এটাকে আমরা বলি কি বলে বলের ভ্রামক বা টর্ক, ঠিক আছে। আচ্ছা সামনে আগাই চলো, এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। তারপর স্থিতিস্থাপকেরও খুব একটা কাজে লাগবে না। এরপর আমরা দেখবো যে স্প্রিং ধ্রুবক বা স্ট্রিম ধ্রুবকটা আমরা দেখছিলাম, স্প্রিং ধ্রুবকটাকে আসলে আমরা কীভাবে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা সো ব্যাপারটা হচ্ছে যে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সাপোজ কোনো একটা স্প্রিংকে আমি যদি একটু টান দিই, যত বেশি দূরে নিয়ে যাব, যত বেশি স্মরণ ঘটাবো, যত বেশি এক্স হবে, তত বেশি ফোর্স দেওয়া লাগতেছে, বা হচ্ছে ওইটা তত বেশি ফোর্সে সাম্যাবস্থানের দিকে যাবে। তার মানে আমরা দেখতে পাই যে এফ যেটা আছে, ওই এফটা আসলে আমাদের এক্স এর সমানুপাতিক, বা আমি যে ফোর্সটা দিচ্ছি না সেটা কার সমানুপাতিক, এক্স এর সমানুপাতিক, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো যে এফ ইজ ইকুয়াল টু কী হবে, কে এক্স, তাহলে কে এর মান হবে কত, এফ বাই এক্স। তাহলে এফটা কি আমাদের ফোর্স, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের কি বলো, এক্সটা হচ্ছে আমাদের স্মরণ। তাহলে এখানে আমাদেরকে এটাই বলছে যে কোনো একটা স্প্রিংয়ের মুক্ত প্রান্তের একক স্মরণ ঘটালে, একক স্মরণ বা এই যে এক্স এর মান যদি এক হয়, একক স্মরণ যদি ঘটাতে হয়, তাহলে আমাদের স্প্রিং ধ্রুবকের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে, ঠিক আছে, আমি ধরো একক স্মরণ ঘটাইতে যে ফোর্স প্রয়োগ করতেছি ওইটাকে বলতেছি স্প্রিং ধ্রুবক, এটাও বলা যায়। আবার একক স্মরণ ঘটাইতে আমি যে ফোর্সটা দিলাম ওইটা বিপরীতে আরেকটা ফোর্স ক্রিয়া করবে না, কারণ নিউটনের থার্ড ল হিসাবে কি প্রত্যেক ক্রিয়ারটি সমানেও কি বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যে ফোর্সটা দিলাম তার বিপরীত একটা প্রতিক্রিয়া কাজ করবে, যেটা আসলে কি করবে, আবার তার সাম্যাবস্থানের দিকে নিয়ে যাবে। তো এটাই আমাদেরকে বলছে যে স্মরণের বিপরীতে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলতেছি কি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা তাহলে স্প্রিং ধ্রুবকের কার উপর নির্ভর করে, স্প্রিংয়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, জ্যামিতিক ঘটনার উপর নির্ভর করে, পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। সেগুলো খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, কি খুবই ইম্পর্টেন্ট, কার উপর নির্ভর করে স্থিতিস্থাপক, সরি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার একক কী হবে, উপরে আছে ফোর্স, নিচে আছে আমাদের এক্স মিটার, তাহলে নিউটন মিটার। ওকে, তারপর হচ্ছে মাত্রাটা তো আমরা বের করে ফেলতে পারবো, এটা একটু নিজের প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে সামনে আগাই। আচ্ছা এবার দেখবো হচ্ছে আমরা শক্তি, সেটা হচ্ছে আমাদের শক্তি আর কাজ আমরা জানি যে একই জিনিস। তাহলে আমরা যদি একটু দেখি যে শক্তির সংজ্ঞাটা কি বলতে আছে, যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই আমরা বলি শক্তি, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই কি বলতেছি আমরা, শক্তি। আচ্ছা তাহলে বস্তুর সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়ে বস্তু আসলে শক্তি পরিমাপ করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে শক্তির এস একক কি, জুল, সেম জিনিস। আচ্ছা তাহলে শক্তির মাত্রা কি হবে, সেম জিনিস, ঠিক আছে। এখানে আবার হচ্ছে এটা কি দিছে না, এটা হবে না, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা সো এটা কাইন্ডলি একটু মুখস্থ করে নি, এটা অনেকবার আসবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ক্ষমতাটা জাস্ট টি ইনভার্স 3 হয়ে যাবে, ঠিক আছে, টি দ্বারা ভাগ করবো, ঠিক আছে, এটা পরে দেখবা, সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা আসলে যখন বিদ্যুৎ বিলের কথা চিন্তা করি তখন আমরা আরেকটা একক ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ইউনিট একক, রাইট। এটাকে আমরা বলি কিলো ওয়াট ঘন্টা, এটাকে আমরা কি বলি কিলো ওয়াট আওয়ার বা কিলো ওয়াট ঘন্টা, ঠিক আছে। এটা আমরা বলি সাধারণত বিদ্যুতের হিসাব নিকাশ করার জন্য আমরা এই ইয়াটা ইউজ করি, এটাকে আমরা বলি বিটিইউ। এটাকে আমরা কি বলি, বিটিইউ। বিটিইউ কাকে বলি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ কি ট্রেড ইউনিট, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের কোনো একটা 1 কিলো ওয়াট ঘন্টার 1 কিলো ওয়াট কোনো একটা পাওয়ার যদি থাকে, আমরা নর্মালি আমরা একটু পরে দেখবো যে পাওয়ার জিনিসটা কি, পাওয়ার জিনিসটা হচ্ছে আমাদের W/T, প্রতি একক সময়ে কতটুকু আসলে কাজ বা কতটুকু শক্তি সরবরাহ করতে পারে। আচ্ছা তাহলে এখান থেকে আমি তো লাগবে শক্তিটা, তাহলে আমাদের শক্তি ইজ ইকুয়াল টু আমাদের দেখতে পাবো P × T। তাহলে এখানে আমি যেটা বললাম যে আমাদের পাওয়ার যেটা আছে বা শক্তি ক্ষমতা যেটা আছে, ক্ষমতাটা যদি 1 কিলো ওয়াট হয়, সেটা যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে যতটুকু আমাদের শক্তি দিবে সেটাকে বলবো কি 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে সেটা কত পাচ্ছি, সেটা আসলে সেটা মানটা হবে, এটা মুখস্থ করবা, সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা কত হবে, এইটা হবে 3.6 × 10⁶। এটা মুখস্থ করা বেশি বেটার, নিচেরটা না। 3.6 × 10⁶, 6 মিলে যায়, 3.6 × 10⁶ জুল, ঠিক আছে। আচ্ছা সামনে আগে চলো, এরপরে দেখি সেটা হচ্ছে আমাদের শক্তির কয়েকটা রূপ দেওয়া আছে, বিভিন্ন রূপ দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি পড়লেই পারবো, কারণ এগুলো মুখস্থ করার কিছু নেই। এখানে একটা খুব একটা শর্টকাট দেওয়া আছে যে SSMC মানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, তারপর MEN মেন, এগুলো লাগবে না, এগুলো কি লাগবে না। তাহলে এখান থেকে আমাদের প্র্যাকটিস আছে হচ্ছে একদম লাস্টে, বুঝছো, প্র্যাকটিস আছে হচ্ছে একদম লাস্টে, আমরা লাস্টের দিকে প্র্যাকটিস করবো আর কি। সো এটা কি তোমার লাগবে, এটা কি তোমার লাগবে, এটা তোমার লাগবে না।
কারণ কি শক্তির যে রূপগুলো আছে ওগুলো তোমরা আস্তে আস্তে এমনি পারবা, ঠিক আছে? ওরা আলাদা করে মুখস্থ করে এত ছন্দ দরকার আছে? এত ছন্দের কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে যায় শক্তি রূপান্তর। শক্তি রূপান্তরটা কি? শক্তি রূপান্তরটা হচ্ছে কোন শক্তি থেকে কিসে রূপান্তরিত হয় এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এই শক্তি থেকে এই শক্তিতে রূপান্তর হয়। যেমন আমি যদি চিন্তা করি টারবাইন ঘুরাইলে আমরা চিন্তা করতে পারি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? টারবাইন ঘুরাইলে কি হয়? বিদ্যুৎ শক্তি রূপান্তর হয়। তাই এখানে আমাদের কিসে রূপান্তর হয়েছে? যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়েছে। আচ্ছা, সো টারবাইনটা কিভাবে ঘুরায় সেটা হচ্ছে, সাপোজ ধরো টারবাইনটা বায়ু যেটা আছে, বায়ু দেখবে এরকম বড় একটা টারবাইন ঘুরে, বড় হচ্ছে যে মানে বিদ্যুৎ এটাকে কি বলে, বাতাসের মাধ্যমে বড় একটা কি থাকে, বড় একটা দেখবা যে এরকম মানে কি চাকার মতো জিনিস ঘুরতে থাকে। সো ওটা হচ্ছে আমাদের টারবাইন ঘুরে। কিভাবে ঘুরে? এই যে বাতাসের কারণে, বাতাসের মাধ্যমে দিয়ে আসলে কি করে ঘুরে, এটাকে কি করে বিদ্যুৎ উৎপন্ন করে। আর নর্মালি যদি আমি পানির কথা চিন্তা করি, পানির স্রোতের মাধ্যমে আমরা টারবাইন ঘুরাইতে পারি। কিভাবে? পানির ধরো উপর থেকে পানিটা পড়তেছে, উপর থেকে যখন পানিটা পড়তেছে, যখন উপরে আসে তখন তার একটা কি আছে? বিভব শক্তি আছে। বিভব শক্তি যখন নিচে পড়তেছে তার মানে তার বিভব শক্তিতে কিসে কনভার্ট হচ্ছে? গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। গতিশক্তিতে কনভার্ট হয়ে টারবাইনের উপর যখন পড়তেছে তখন টারবাইনের পাখাটা ঘুরবে। পাখাটা যখন ঘুরতেছে তখন সেখানে আমাদের কি হবে? ওই জেনারেটর বা ওইখানে বা বিদ্যুৎ বা ব্যাটারি যেটা আছে ওই ব্যাটারিটা চার্জ হবে। চার্জ হয়ে সেখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে গেল। ও বিদ্যুৎ শক্তি দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে কাহিনিটা। এখন তোমাকে বলতে পারে যে আসলে আমাদের কোন শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট হয়েছে। এক তো বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়েছে, বাট কিসের থেকে? এটাকে আমি বিহশক্তিও বলতে পারি যে বিহশক্তিকে কাজে লাগাইছি, আরও বলতে পারি গতিশক্তির মাধ্যমে এটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়েছে, এটাও বলতে পারি, ঠিক আছে? সেখানে দুইটা কেসই হইতে পারে, বাট এই জন্য আমরা ডিরেক্ট বলে দিচ্ছি এটাকে যান্ত্রিক শক্তি, কারণ যান্ত্রিক শক্তির ভিতরেই কিন্তু দুইটা আছে, গতিশক্তি আর কি বিয়োগ শক্তি। আচ্ছা, এরপরে বিদ্যুৎ বাতির কথা যদি আমরা চিন্তা করি, সেটা আমাদের বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়। তারপর আমাদের বৈদ্যুতিক ইস্ত্রির কথা যদি চিন্তা করি, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর বৈদ্যুতিক পাখার কথা যদি চিন্তা করি, বৈদ্যুতিক শক্তি আমাদের যান্ত্রিক শক্তি রূপান্তর হয়। বিদ্যুৎ যে শক্তিটা আছে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, ওই জিনিসটা ঘুরে মানে কি গতিশক্তি কনভার্ট হয়েছে। গতিশক্তিটা আসলে কি বলতো? যান্ত্রিক শক্তির মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইসব জিনিস একটু পড়ো। এখানে বলছে যে দুইটা হাতের তালু পরস্পর যদি আমি ঘষি তাহলে আমাদের কি উৎপন্ন হয়? আমি ঘষা মানে কি হচ্ছে, আমি এখানে কি তৈরি করলাম? এখানে আমি যান্ত্রিক শক্তি উৎপন্ন করলাম। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানেই হলো আমাদের গতিশক্তি, না গতিশক্তি বা বিয়োগ শক্তি। তাহলে এখানে তো গতিশক্তি হয়েছে তো নাকি, যে দূরে ঘুরতেছে মানে গতি পাইছে। গতিশক্তির কারণে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে? এখানে একটা তাপ উৎপন্ন হচ্ছে। এই যে পরস্পর ঘষলে তাপ উৎপন্ন হয়। তাহলে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কেন হবে? এটা তাপ শক্তিতে। বিদ্যুৎ শক্তিতে কেন হবে? এটা হবে তাপ শক্তি, ঠিক আছে? আচ্ছা, সামনে আগে চল। এরপরে এখানে যে শক্তি রূপান্তরের আরও অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, নিজেরা একটু রিডিং পড়বো আর কি। আচ্ছা, এরপরে গতিশক্তির আমাদের জানি যে আসলে আমাদের কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলে আমরা গতিশক্তি, ঠিক আছে? তো নর্মালি আমি জানি যে ধরো কোনো একটা বস্তুকে, ভারী কোনো একটা বস্তুকে এই জায়গায় যদি কাঁচ থাকে, কাঁচ, তাহলে এটাকে যদি আমি মারি তারপরে এটা কি দিচ্ছি? তাকে আমি গতিশক্তি দিচ্ছি। গতিশক্তি দেওয়ার ফলে সে কি করবে? এটা কাজ করে ফেলবে। কিন্তু কি কাজ করে বলো তো? এই গ্লাসটা ভেঙে দিবে আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কাহিনীটা, যে আমি যে শক্তিটা দিচ্ছি, যে শক্তিটা কি দিচ্ছি, একটা তো কাজ করতেছি, তাহলে ওই কাজটা কোথায় যাবে? ওই যে বস্তুটা আমাদের থাকে যাবে। তাহলে বস্তুটা থাকা মানে কি? এটা একটা গতিশক্তি পাচ্ছে। এই হচ্ছে কাহিনীটা, মানে কনভার্সন, যা শক্তির কনভার্সন, এক রূপ থেকে আরেক রূপে কি হয়? কনভার্ট হয়। এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি কে ধারা বোঝাচ্ছে? কাইনেটিক ই ধারা বোঝাচ্ছে এনার্জি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভরের সমানুপাতিক আর হচ্ছে বেগের বা ভেলোসিটি স্কোয়ারের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভর ইন্টু বেগ, তাহলে হচ্ছে কি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ঠিক আছে? তারপর এই জিনিসগুলো একটু পড়বা, এই জিনিসগুলো একটু রিডিং পড়লেই পারবা। তারপর এখানে দেখা যাচ্ছে যে ধরো আমি যদি চিন্তা করি যে ঘূর্ণন গতিশক্তি কত হবে, নর্মালি গতিশক্তি তো বের করলাম, আর ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে? রৈখিকেরটা বের করলাম। ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে? সেম জিনিসটা আমরা কি করবো? রাশিগুলোকে কনভার্ট করবো। চিন্তা করো, সো ধরো ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমি বের করি তাহলে দেখতে পাবো যে হাফ mv স্কোয়ার, না? তাহলে এখানে আমি কনভার্ট করবো। কনভার্ট কীভাবে করবো? এমটা কি বলো তো? এমটা বস্তুর ভর। এমটা কি? বস্তুর ভর। ভর মানে কি? যেটা আসলে আমাদের কি দেয়? আমাদের হচ্ছে লড়তে বাধা দেয় বা কি রৈখিক গতিতে বাধা দেয়। আর আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে এই এমটাকে রিপ্লেস করে কে? জড়তার ভ্রামক, যেটাকে বলি আই। এটা আমাদের কি ঘুরতে বাধা দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের রৈখিক বেগ, তাহলে এখানে হবে কি কৌণিক বেগ। এই হচ্ছে সূত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ই ইজ ইকুয়াল টু হবে হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই কি? ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এই গেল হচ্ছে আমাদের জিনিসপাতি। এই যে এখানে তার মানে আমরা দেখতে পাচ্ছি গাড়ির চাকার ক্ষেত্রে এটা আমাদের, এবং ফুটবলে রৈখিক গতিশক্তিও থাকবে, যেটা আসলে আমাদের নর্মালি যে ভি যে রৈখিক গতিশক্তি সেটা পাচ্ছি। আবার আবর্ত বা ঘূর্ণন গতিশক্তি যেটা আছে এই যে হাফ আই ওমেগা স্কোয়ার, এটাও থাকবে, দুইটাই থাকবে, ঠিক আছে। এটা আমাদেরকে বলছে। তাহলে আমরা একটু সামনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নর্মালি যে আমাদের যে চিরপরিচিত সেটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, যেটা আছে আমাদের হাফ এম স্কোয়ার। এটা দ্বারা আসলে আমরা কি করি, আমাদের ভরবেগের সম্পর্ক বের করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগের সম্পর্ক হবে আপনাদের পি স্কোয়ার বাই টোয়াইস এম। পি স্কোয়ার বাই টোয়াইস এম কীভাবে আসে সেটা মোটামুটি আমরা জানি, যে সবাই জানার কথা। আচ্ছা, তাহলে হাফ ইন্টু ভরবেগ স্কোয়ার বাই ভর, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি ভরবেগে কি স্কোয়ারের সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, কারণ আমি জানি যে টোয়াইস এম যেটা আছে এটা তো ধ্রুবক থাকে। আচ্ছা, তারপর সমীকরণ থেকে দেখতে পাই কোনটার মাধ্যমে কি হইতে পারে, এটা রিডিং পড়লেই পারবা, এটা তো খুব একটা হামরি কঠিন কিছু না। সামনে আগাই, তাহলে বলছে বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে এখানে দুইটা জিনিসের পরিবর্তনের মাধ্যমে হয়। একটা হচ্ছে তার অবস্থানে পরিবর্তন, মানে আসলে কোনো একটা বস্তু আছে মাটিতে আছে, ওটাকে আমি উঠে হচ্ছে কি করলাম, উপরে রেখে দিলাম বা উপরে ধরলাম, তাহলে আমি তার অবস্থানের চেঞ্জ করলাম, তাহলে এটার ফলে তার মধ্যে কি হবে, বিভব শক্তি জমা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তার কণা সময়ের পারস্পরিক অবস্থান, বা এটাকে আমরা বলি অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন যেমন কি হবে, সাপোজ কোনো একটা জিনিসকে আমি কি করলাম, একটা বোতল আছে, ওটাকে আমি মোস্টায় ফেললাম মানে কি তার অবস্থার চেঞ্জ করে ফেললাম, পুরো আকারে চেঞ্জ করে ফেলছি। যখন আকার চেঞ্জ করে ফেলছি তখন তার মধ্যে একটা কী কাজ করবে, বিভব শক্তি কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনীটা। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভব শক্তি বা স্থিতিশক্তি আসলে আমাদের কীরকম, কয়েক রকম হইতে পারে। সেটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি, আর একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বা স্প্রিংয়ের বিভব শক্তি, যেটা আমরা বেশি পরিচিত। তারপর হচ্ছে আমাদের তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে আমরা মোটামুটি আসলে আমরা অনেকক্ষণ পড়াশোনা করছি, ঠিক আছে। আমরা দেখি মোটামুটি অনেকক্ষণ পড়াশোনা করে ফেলছি। তাহলে এখন আমাদের জাস্ট আমরা আর দুইটা স্লাইড দেখবো, দুইটা স্লাইড দেখে আসলে আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবো, যে নেক্সট ক্লাসে আসলে আমি কী কী পড়বো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা দেখি আর দুইটা স্লাইড। এখন অভিকর্ষীয় বল যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কি হয়, আমি ধরো ফোর্স অলওয়েজ তো কাজ করতেছে নিচের দিকে কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে। এমজি যখন অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে, তা আমি যখন এটাকে উপরে বস্তুটাকে উঠাইতেছি, তার মানে আমি কার বিরুদ্ধে কাজ করতেছি, আমাদের এমজি ফোর্সে বা অভিকর্ষীয় বলের বিপরীতে কাজ করতেছি। যখন আমি কাজ করতেছি তখন আসলে আমাদের কি হবে, বলা যায় যে এখানে একটা বিভব শক্তি জমা হবে, সেটা আমাদের এমজি ইন্টু এইচ, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভব শক্তি ইজ ইকুয়াল টু আমাদের এইচ এর সমানুপাতিক, ঠিক আছে। এই বিভব শক্তি কোনটা, অভিকর্ষীয় বিভব শক্তি। আচ্ছা, এই হচ্ছে কাহিনীটা। তারপর আমাদের বিভব শক্তি দেখবা ভূপৃষ্ঠ থেকে প্রামাণ্যতল বিবেচনা করলে উপরের দিকে আসলে বিভব শক্তি ধনাত্মক হবে, এটা মোটামুটি বুঝি। ভূগর্ভে খনিতে বিভব শক্তি ঋণাত্মক হবে, বুঝলাম। তাহলে আমাদের বলছে স্প্রিং এর বিভব শক্তিটা কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা দেখে আসছি। আচ্ছা, তারপর সামনে আগাই, বলছে শক্তি অবিনশ্বর। এটা মোটামুটি আমরা জানি যে আসলে কি হয়, শক্তি কি হয় না, ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, শক্তি জাস্ট কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হয়, এতটুকুই হচ্ছে আমাদের কাহিনীটা। সো এখানে জাস্ট জিনিসপাতি দেওয়া আছে, কি কি হয়, কোন কোন ঘটনার মধ্যে কি হয়, এগুলো আমাদের খুব একটা লাগবে না ভাই, খুব একটা কি লাগবে না। এরপরে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কৃতকাজ বস্তুটির হচ্ছে আমাদের গতিশক্তির পরিবর্তনের সমানুপাতিক, ঠিক আছে। এখানে আমাদেরকে এটাই বলছে যে এটা আমাদের মাইনাস হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বলছে যে কোনো একটা দুইটা বস্তু, মানে একটা বস্তুর উপর গতিশক্তির যে পরিবর্তনটা হয়, গতিশক্তির কি যে পরিবর্তনটা হয়, ওইটি আসলে আমাদের কোনো ফোর্স দ্বারা কৃতকাজের সমান, ঠিক আছে। ওকে, সাপোজ এখন চিন্তা করো যে এই একটা বস্তু আছে, এটার উপর আমি এটা কী করলাম, ফোর্স দিলাম, তাহলে এটা ধরো ইউ বেগে যাচ্ছিল, এটার উপর আমি এটা কী দিলাম, ফোর্স দিলাম। তারপর দেখা যাচ্ছে যে এটা আমাদের কোন বরাবর যাচ্ছে, এটা আমাদের ভি বেগে যাচ্ছে, ফোর্সটা দিচ্ছি, সমস্যা নাই। তাহলে আমি কি করলাম, এখানে ফার্স্টে ইউ বেগে যাচ্ছিল, পরে আমি কি করলাম, ভি বেগে ফোর্স দিয়ে ভি বেগে যাতায়াত শুরু করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ইউ স্কোয়ার, আর এখানে হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার। তার মানে এক্সট্রা একটা কি শক্তি পাইছে, সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এতটুকু শক্তি পাইছে না, তাহলে এতটুকু শক্তি কে দিছে, আমি দিছি। কোন ফোর্স দ্বারা, এই ফোর্স দ্বারা। তাহলে এই ফোর্স দ্বারা কৃত কাজ এফ ইন্টু এস ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলে আমরা পাচ্ছি এই গতিশক্তির পরিবর্তনের সমান। খুব ইজিলি বোঝা যায় যে আসলে আমার শক্তি তো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। তাহলে এর যে গতিশক্তিটা বৃদ্ধি পাইছে বা গতিশক্তিটা হ্রাস পাইছে, সেটা কে করছে, আমি করছি এই ফোর্স দ্বারা,
ঠিক আছে? তাহলে এই ফোর্স দ্বারা কৃত কাজের সমান, এটাই আমাদেরকে বলছে। এটাকে বলে আমরা কাজ শক্তি উপপাদ্য, এটাকে আমরা বলি কি কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা আসলে আরও অনেক জিনিসপাতি পড়বো, দেন আসলে আমরা প্র্যাকটিস করাও শুরু করে দেবো, ঠিক আছে? সো আজকের জন্য আমরা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ক্লাসে। সো টিল দেন, টাটা।